আজ 24/3/25 সনের সোমবার আমি ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবের 1 নম্বর রোগ হিসাবে আজকে আলোচনা করব পাকস্থলীর ক্যান্সার। সুতরাং ধৈর্য সহকারে শেষ পর্যন্ত পাকস্থলীর ক্যান্সারের কিভাবে লক্ষণ এবং কারণ ভিত্তিতে জেনে ওষুধগুলো প্রয়োগ করবেন সেরকম 5-10টা ওষুধের নাম বলেই আমি আলোচনা শেষ করব। আশা করি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ। চলে আসি, পাকস্থলীর ক্যান্সার কাকে বলে? অস্বাভাবিকভাবে কোনো ক্ষতের বা কোনো অংশের যদি অনবরত কোষ বৃদ্ধি পায় এবং সেই বৃদ্ধির কারণে যদি কোনো ওপেন কিছু ক্ষত হয়ে থাকে, সেই ক্ষত কিছুতেই ভালো না হয়, তাকেই বলা হয় পাকস্থলীর ক্যান্সার। সুতরাং এই পাকস্থলীর ক্যান্সারের চিকিৎসা কিভাবে হোমিওপ্যাথিতে করতে পারি সেই নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। তাইলে আমরা বুঝতে পারলাম যে পাকস্থলীর ক্যান্সারের লক্ষণ ক্যান্সারের কারণটা কি। যে কোনো কারণেই হোক না কেন, অর্থাৎ অস্বাভাবিক বা গ্যাস্ট্রিক আলসার অথবা পেটের ট্রাভেলস, অনিয়ম, যে কোনো কারণেই হোক না কেন, যদি ক্ষত হয় সেই ক্ষতটা যদি চিকিৎসা বাধাপ্রাপ্ত হয় এবং কোনো কারণেই চিকিৎসা হচ্ছে না, তাইলে আমরা ধরে নেব সেটা ক্যান্সার। এবং সেটার লক্ষণগুলো কি কি, সেই কয়েকটা লক্ষণ আলোচনা করেই আমি চলে যাব ওষুধে। চলে আসি। প্রথম কথা হচ্ছে বমি বমি ভাব, এবং বমিও হয় অনেক সময়। বমির সঙ্গে কপিচূর্ণের মতন রক্তপাতও হয়ে থাকে। বেদনা কোনো রকমই ভালো হয় না, এবং অনেক সময় পেটে ভীষণ ব্যথা করে কিন্তু ফোলে না, এবং ব্যথাটা কিছুতেই সারে না। তখনই আমরা বুঝবো সেটা পাকস্থলীর ক্যান্সারের দিকে রূপ নিচ্ছে। তারপরে যেটা বললাম, রক্তবমি, এবং সেই রক্তবমির কারণে রক্তশূন্যতা অথবা ওই যে বললাম কপিচূর্ণের মতন কপি গুঁড়ার মতন দেখা যায়, তাইলে আমরা ধরেই নেব সেটা ক্যান্সার। এবং অসহ্য বেদনা, হাত দিয়েও স্পর্শ করা যায় না, অনেক সময় এত বেশি ব্যথা চিৎকার করে উঠে, তাইলে আমরা বুঝব। যত পুরাতন রোগ হোক না কেন, রক্তহীনের কারণে এবং ক্ষতে যদি চিকিৎসা না হয়, তার দুর্বলতা, স্বাস্থ্যহানি এবং দিন দিন ওজন কমে যাওয়া, এই সকল লক্ষণের ভিত্তিতেই বুঝে নিতে পারি সেটা ক্যান্সারের দিকে রূপ নিচ্ছে এবং মৃত্যু অনিবার্য। বমির ভাব এবং বেদনা কিছুতেই কমে না, কোনো ওষুধেই কাজ করে না, এবং পেটে চাপ দিলেও অনেক সময় বেদনার বৃদ্ধি হয়। এই লক্ষণের ভিত্তিতেই আমরা 8টা ওষুধ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি আলোচনা না করি খালি নামগুলো বলে যাব, আপনারা লক্ষণ ভেদে ওষুধগুলো প্রয়োগ করার চিন্তা করবেন। যদি আমরা বুঝতে পারি এলোপ্যাথিকের ভাষায় তার স্টোমাকে ক্যান্সার হয়েছে অথবা ক্যান্সারের লক্ষণ আপনারা যদি জেনে এই সকল ওষুধে প্রয়োগ করেন, তাহলে আশা করব ক্যান্সার রোগও এই এলএম পদ্ধতিতে আপনি চিকিৎসা দিতে পারবেন বলে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি। চলে আসি, যে সকল ওষুধগুলো আসে, প্রথমেই কেন্দ্ররঙ্গ আসে, এবং কেন্দ্ররঙ্গের লক্ষণও আছে। ক্ষত যখন প্রবল হয়ে যায় তখন কেন্দ্ররঙ্গের লক্ষণগুলো পাওয়া যায়, তখনই আমরা ব্যবহার করতে পারি। তারপরে যে ওষুধটা, সেটা হলো আর্সেনিক, এবং আর্সেনিকের লক্ষণ আপনাদের জানা আছে, অথবা আমার ভিডিওগুলো দেখে আর্সেনিকের লক্ষণগুলো মনে রেখে ওষুধটা প্রয়োগ করার কথা চেষ্টা করবেন। তারপরে ওষুধ রেডিয়াম ব্রোমাইড, যেটা জলাশয়ের চুলকানি এবং জ্বালাবোধ থাকে, এই রেডিয়াম ব্রোমাইডের কথা চিন্তা করতে পারেন লক্ষণ ভেদে। তারপরে কার্বলিক অ্যাসিড, দুর্গন্ধ এবং বেদনা যদি থাকে এবং তার সঙ্গে যে সকল লক্ষণের কথা বললাম, তাইলে আমরা দিতে পারি। আর সিন্ডন একটা ওষুধ আছে, নির্দিষ্ট সময়ে যদি তার ব্যথা বেদনা হয় অথবা বমি হয়, অথবা এই নির্দিষ্ট লক্ষণের উপরে যদি কোনো রোগী আপনার কাছে আসে, তাইলে আপনার অনায়াসেই এই সিন্ডন ওষুধটা ব্যবহার করতে পারেন। তারপরে ক্যালকেরিয়া কার্প, হাইড্রেস্টি স্ক্যান এবং কার্সিনোসিন, আর হজম ক্রিয়ার সমস্যা হতে পারে। তারপরে এই সকল ওষুধ লক্ষণ ভেদে যদি দিয়ে থাকেন, তাহলে অনায়াসেই আপনি ক্যান্সার রোগীরও চিকিৎসা করতে পারবেন, অর্থাৎ লক্ষণ ভেদে এবং ধাতুগত ভেদে। আর আমরা যেটা বলি মায়োজমেটিক ট্রিটমেন্টটা
আর সাথে সাথে চিন্তা করে ওষুধ প্রয়োগ করবেন, তাতে করে ক্যান্সারিন স্টোমাক রোগেও চিকিৎসা দিয়ে সেবা দিতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। অন্যান্য ভিডিওগুলো দেখে ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবেন এলএম পদ্ধতি মতে। সকলকে ধন্যবাদ।